বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন জিনিয়া মুখার্জির কাহিনী নাথভিলা। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ঘুমের মধ্যে কিছু একটা অস্বস্তিকর লাগতে উঠে বসে পড়ল অহনা। বাবা, বুকের উপর এত চাপ লাগছিল যে। ঘুম ভেঙে দেখল তার সারা শরীর ঘেমে গেছে। খাটের পাশে রাখা টেবিল থেকে জলের বোতলটা নিতে গিয়ে দেখে বোতলে এক ফোঁটাও জল নেই। এ কি, একটুও জল নেই? তন্মা যে আমায় জল ভরে দিয়েছিল তখন খালি বোতল দিয়েছিল নাকি? না না, খালি কেন দেবে? নিজের মনেই এসব বলে খাট থেকে নামলো অহনা। এতক্ষণে জল তেষ্টায় গলা কাঠ হয়ে গেছে। জল ভরে না আনলেই নয়, অর্থাৎ এখন এই মাঝ রাতে নিচে যেতে হবে জল ভরতে। এই রাত দুপুরে এসব উটকো ঝামেলা ভালো লাগে না যেন। উফ, চলো এখন নিচে। আর কি, নিজের মনে এসব বকতে বকতে সে যখন সিঁড়ির কাছে এসে দাঁড়ালো তখন অনুভব করল তার পেছনে কেউ হয়তো আছে, অথচ পিছন ফিরে দেখার সাহসটুকু যেন সে সঞ্চয় করতে পারছে না। পিছন না ফিরেই বলল, কে? আরে আমি তনিমা রে। পেছন থেকে চেনা স্বর শুনে ঘুরে তাকালো অহনা। স্বরটা চেনা হলেও অন্ধকারে তনিমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। কি রে তুই? তোর ঘর তো নিচে, এত রাতে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর কাছেই এসেছিলাম। আর আমার কাছে এসে কি হবে? তুই যে তখন বোতলটা দিলি, একবার দেখে দিবি না যে একটু জল নেই? এখন খেতে গিয়ে দেখি। অহনার কথা শেষ হওয়ার আগেই তনিমা বলে উঠল, জলটা ঘরে থাকলে তুই তো আর ঘরের বাইরে বেরোতিস না বল? হ্যাঁ, অকারণে বের হব কেন? না বেরোলে যে আমার কাজটা হতো না অহনা। তোর কি কাজ? আমার কাজ? কথাটা বলতে বলতেই অট্ট হাসি হাসতে শুরু করলো তনিমা। অন্ধকারের মধ্যেই আস্তে আস্তে মুখটা দেখা যাচ্ছে তার। অহনা দেখল তনিমার মুখটা বিকৃত, চোয়ালটা খুব সম্ভবত ভাঙা, গাল ছাড়িয়ে তার হাসি পৌঁছেছে কান অবধি। চোখের মনি বলতে কিছুই নেই, হয়তো মুখটা তনিমার নয়, শুধু গলার স্বরটা। তনিমা, তুই? তনিমার গলার স্বরও তখন বদলেছে। ক্ষণক্ষণে সুরে সে বলল, ভালো থাকিস অহনা। এই বলে হাতের ধাক্কায় অহনাকে সিঁড়ি থেকে গড়িয়ে ফেলে দিল তনিমা। বাড়ির বাইরে সমুদ্র উথাল পাথাল হচ্ছে। সমুদ্রের গর্জন ভঙ্গ করছে রাতের নিস্তব্ধতা। আচ্ছা, ব্যাপারটা আপনাদের চোখে পড়ে কখন? এই তো অন্বেষ ভোরবেলা সি সাইডে যাবে বলে উঠেছিল। ওর চিৎকারে আমরা সবাই উঠে এসে দেখি এই অবস্থা। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে লোকাল থানার ওসিকে জানালো ঋত্বিকা। লোকাল থানার ওসি মিস্টার অরিন্দম বাগজি সম্ভবত এই কেসটার দায়িত্ব নেবেন। দেখুন, আমিও দেখলাম আর আপনারাও দেখতে পাচ্ছেন যে মৃত্যুটা কতটা নৃশংস।
সিঁড়ি থেকে পড়ে ম্যাক্সিমাম কত কি হবে? মাথা ফাটবে, থুতনি ফাটবে, এতদূর পর্যন্তই ঠিক আছে, কিন্তু মৃত্যু এটা কখনোই স্বাভাবিক নয়। এরপর যদি খুব ভুল না করি, ওনার চোয়ালটাও ভেঙে গিয়েছে, যেটা শুধুমাত্র সিঁড়ি থেকে পড়ে হতে পারে না। তাও পোস্টমর্টম রিপোর্টটা আসা অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। এক নিঃশ্বাসে সবটা বলে থামলেন অরিন্দমবাবু। এরকম কেস যে এর আগে উনি দেখেননি সেটা ওনার কথা শুনেই স্পষ্ট। অহনার মৃত্যুতে দলের সবাই বেশ ভীত। একসাথে 8 জন এসেছিল, এদিকে একজন এভাবে কমে যাবে তারা ভাবেনি। অহনার বিধবা মাকে কি জবাব দেবে সেটা ভেবেই সবাই আরও দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। উদ্বিগ্ন হয়ে নয়ন বলল, ভাই, শুটিং টুটিং করে আর লাভ নেই, চল আমরা বাড়ি ফিরে যাই। নয়নকে সায় দিয়ে রাই কাঁদো কাঁদো স্বরে বলল, আমারও সেটাই মনে হয়, আর কিছু করে লাভ নেই। না না, এখন এই শহর ছেড়ে কোথাও যাওয়া যাবে না, যতদিন না কোনো হদিশ হচ্ছে। যাওয়া যাবে না মানে? যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। দেখুন, যেহেতু বাড়িতে বাইরে থেকে কোনো লোক আসেনি, সেহেতু সন্দেহ তীর আপনাদের সবার দিকে, আবার উল্টো দিকে রিস্কটাও সবার রয়েছে। তাই এখান থেকে কোথাও কারো যাওয়া যাবে না। বিষয়টা শুনে সবাই সামান্য হতাশ হলো। অহনার মৃত্যুতে সবাই যেমন দুঃখিত তেমনি চিন্তিত। একসাথে কাজ শেষ করার কথা ছিল, অথচ যার বুদ্ধিতে সমুদ্রের ধারে শুটিং করতে আসা সেই এখন আর নেই। বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে সবার। এখন মার্চ মাস, সমুদ্র উপকূলে বেশ আরামদায়ক পরিবেশ, না ঠান্ডা না গরম। আজ থেকে 3 মাস আগে 8 বন্ধুর মাথায় চাপে যে একটা শর্ট ফিল্ম বানাবে তারা। অডিও স্টোরির যথেষ্ট সফল একটি পেজ আছে তাদের, টুকটাক ইনকামও হয় সেই থেকে। হঠাৎ এক শীতের দুপুরে গড়ের মাঠে আড্ডা মারতে মারতে অহনা হঠাৎ বলে ওঠে, হাই, অডিও তো অনেক হলো, এবার ভিজুয়াল কিছু করলে কেমন হয়? ভিজুয়াল মানে কি বলতে চাইছিস, একটু খুলে বল। মানে ধর ওই শর্ট ফিল্ম টাইপ কিছু। শর্ট ফিল্ম বানাবি? হ্যাঁ, পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, এই 8 জন মিলে অডিও স্টুডিও করতেই দম ফেটে বেরিয়ে আসছে, আবার তুই বলছিস কিনা শর্ট ফিল্ম? হ্যাঁ, সস্তা। আরে রিস্ক না নিলে হবে কি করে বলতো? তাই বলে এমন ভুলভাল রিস্ক নিতে আমি রাজি নয় কিন্তু। হ্যাঁ ব্যাস, এমনি টাকা পয়সার যে অবস্থা। এইসব বলে সৌম আড্ডা থেকে উঠে যাচ্ছিল, এমন সময় অন্বেষ ওর হাত ধরে বলে, এই দাঁড়া না, অহনা কি বলতে চাইছে একটু শুনেই দেখি না। যদি পেজটা একটু ইমপ্রুভ করা যায় মন্দ কি? দেখ, অডিও স্টোরি যেমন আমরা 8 জন মিলে করি, তেমনই একটা শর্ট ফিল্ম করব 8 জন মিলেই। সবই বুঝলাম, কিন্তু 8 জন মিলে কি হবে নাকি সেটা? দেখ, চাইলেই হবে, সবটা করতে হবে নিজেদের সাধ্যের মধ্যেই। কিন্তু স্টোরিটা কি হবে? আরে লাভ স্টোরি দিয়েই স্টার্ট করি না, যদি এটা সফল হয় তখন না হয় অন্য কিছু ভাবা যাবে। আরে সে তো ঠিক আছে, কিন্তু শুটিংটা হবে কোথায়? নায়ক নায়িকা কারা? আর উফ, সৌম্য দাঁড়া তো, একসাথে এত প্রশ্ন করিস না। আমি নিজেও এখনো কিছুই জানি না, একটু ভাবতে দে, তারপর সব বলবো। ধীরে ধীরে সব প্ল্যানটাই বলে অহনা। সেই অনুযায়ী কাজ হচ্ছিল। ঠিক হয়েছিল গোটা সিনেমাটাই হবে সমুদ্রকে কেন্দ্র করে। নায়িকা হবে রাই এবং নায়ক অন্বেষ। অহনা, সুজয়, ঋত্বিকা, সৌম, তনিমা, নয়ন নিজেদের মধ্যে ভাগ করে নেবে বাকি কাজগুলো। প্রত্যেক বাড়ির মতোই স্ক্রিপ্টের দায়িত্ব থাকবে সুজয়ের ওপর। এবার শুধু স্পট পাওয়ার পালা। অনেক খোঁজ খবর করে মন্দারমণি থেকে একটু দূরে বেশ নিরিবিলিতে একটা বাড়ি ভাড়া পায় কম খরচায়। 3 মাস ওরা থাকবেই বাড়িতে, এমনই কথা হয়েছিল বাড়ির কেয়ারটেকারের সাথে। বাড়িটা খুব সুন্দর। সি বিচ থেকে ওঠার আগেই শুরু হয়ে যাচ্ছে বাড়ির বাউন্ডারি। যেমন সুন্দর দেখতে বাড়ি, তেমনই সুন্দর দৃশ্য দেখা যায় বাড়ির জানলাগুলো থেকে। সব ঠিকঠাক চলছিল। 2 দিন আগে এখানে এসে পৌঁছেছে ওরা। স্পট দেখে সব ঠিক হয়ে গেছে, কোথায় কোন সিন শ্যুট হবে। কাল থেকেই শুরু হতো সবটা। কিন্তু তার আগেই ওরা এখনো মেনে নিতে পারছে না যে যার ইচ্ছায় হচ্ছিল সবটা, সে এখন আর নেই। ওদের ইচ্ছে করছে সব ছেড়ে দিয়ে বাড়ি ফিরতে।
কিন্তু পুলিশ অফিসার বলে গেছেন কেসটার সুরাহা না হওয়া পর্যন্ত কোনো উপায় নেই। অগত্যা থাকতে হবে এখানে। 7 জনে চুপ করে বসে আছে বাড়ির ওপর। সমুদ্রের জল এসে স্পর্শ করছে না কাউকে। কারো চোখের কোণে জল, কেউ মাথা নিচু করে চুপ করে বসে। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই তেমন। হঠাৎ বেজে ওঠে সুজয়ের ফোন। হ্যাঁ, মিস্টার সুজয় বলছেন তো? হ্যাঁ বলছি। আপনি কে? আমি অরিন্দম বাগচি। ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন বলুন। আপনারা বাড়িতে নেই? কোথায় গেছেন? আসলে আমরা এই বাড়ির পিছনের বিচেই আছি, এক্ষুনি আসছি স্যার। হ্যাঁ আসুন। এই বলে ফোন রেখে দেন অরিন্দম বাগচি। এই বলছি, অরিন্দম বাবু ফোন করেছেন, উনি এসে গেছেন, চল ভিতরে যেতে হবে। সুজয়ের কথা শুনে সবাই বালি থেকে উঠে গা ঝাড়তে ঝাড়তে এগিয়ে যায় বাড়ির দিকে। দেখুন, মৃত্যুর কারণটা খুবই অস্পষ্ট। ময়না তদন্তও সেটা পরিষ্কারভাবে আসেনি। তাহলে আর কি, সময় লাগবে। আপনারা সাবধানে থাকুন। এই বলে বেরিয়ে যেতে গিয়েও ফিরে এলেন অরিন্দম বাবু। ও হ্যাঁ, আরও একটা কথা, যে ঘরে সেদিন অহনা ছিলেন সেই ঘরে কেউ শোবেন না আর। এইটুকু বলে বেরিয়ে গেলেন তিনি। ভাই, আমার কিন্তু বেশ ভয় লাগছে রে। দেখ, ভয় যে আমার লাগছে না সেটা নয়, কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া তো কিছু করারও নেই। কিন্তু ওই অপেক্ষা করতে করতেই যদি আবার কিছু... এই চুপ কর তো, বাজে বকিস না, কিচ্ছু হবে না। তনিমা, তোর কি সত্যি ভয় লাগছে না? ভয় লাগলেও কি এখন কিছু করার আছে আমাদের? যা হবে দেখা যাবে। চল তো, খেতে চল, অনেক রাত হলো, সারাদিন অনেক ধকল গেছে আমাদের। তনিমার কথায় সবাই খেতে গেল ঠিকই, তবে খেতে পারল না ঠিক করে। অহনার বসার চেয়ারটা ফাঁকা পড়ে আছে। যার প্ল্যানে সব কিছু, সেই এখন নেই। কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে যে যার নিজের মতো ঘরে গেল শুতে। ওদিকে অহনার ঘরটা অরিন্দমবাবুর কথা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। রাত প্রায় 3টে বাজে তখন। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। তনিমার ঘুম ভেঙে যায় এক বিড়ালের কান্নায়। বিড়াল? এত রাতে বিড়াল কাঁদছে কোথা থেকে? খাট থেকে পা নামাতেই দেখে দরজার সামনে বসে একটা কালো বিড়াল। এ কি, এত রাতে এই ঘরে বিড়াল এলো কোথা থেকে? দরজা জানলা সবই তো বন্ধ। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে বিড়ালটাকে তাড়াতে থাকে তনিমা। এই যা, হুশ। বিড়ালটাকে তাড়াতে গিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো সে। ঘরের বাইরে নিকষ কালো অন্ধকারের মাঝে কোথায় যেন হারিয়ে গেল সেই কালো বিড়ালটা। ফিরে আবার ঘরে আসতে যাবে এমন সময় হঠাৎ দমকা হাওয়ায় বন্ধ হয়ে গেল ঘরের দরজা। লকটা ঘুরিয়ে দরজা খুলতে যাবে এমন সময়, তনিমা, এই তনিমা। কে কে? আরে দেখ না, আমি অহনা। তনিমার পিঠ দিয়ে নেমে যাচ্ছে ঠান্ডা স্রোত। এটা যদি একদিন আগে হতো তাহলে ওর এমন মনে হতো না, কিন্তু আজ অহনা তো আর বেঁচে নেই। তাহলে কিরে তনিমা, আমার দিকে দেখবি না? কেমন যেন একটা ঘোরের মধ্যে পেছন ফিরে তাকায় তনিমা। এটা কি অহনা? মুখ তো দেখাই যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা পুরো মুখ। চেনার উপায় নেই যে আসলে ওটা কে। তুই আমায় মেরে ফেললি তনিমা, মেরে ফেললি। আমি কিছু করিনি অহনা, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি তো কিছু করব না, তোকে কিচ্ছু করব না। মুহূর্তের মধ্যে ভঙ্গ হলো রাতের নিস্তব্ধতা। অহনা এগিয়ে আসতে লাগলো তনিমার দিকে, মুখ থেকে সরে গেল চুলটা। তনিমা বুঝল এটা অহনা নয়। হ্যাঁ, গলাটা অহনার ছিল ঠিকই, তবে সামনে যে দাঁড়িয়ে আছে সে অহনা নয়। অট্টহাসি মিলিয়ে গেল সমুদ্রের গর্জনে।
হোয়াট দ্য হেল, কি হচ্ছে বলুন তো? আবার একটা খুন, তাও এত নৃশংসভাবে। গলার নলি কেটে না, রীতিমতো টানা হ্যাচড়া করে ছেঁড়া হয়েছে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এভাবে থাকা যায় না। না, না জানি কাল আবার কে। এটা ঠিক স্যার, 2 দিনে 2টো খুন। এভাবে এখানে থাকা যায় নাকি? আমরা এভাবে এখানে কেন থাকবো বলুন তো? কারোরই যে মানসিক অবস্থা ঠিক নেই। আপনাদের দিকটা আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে কেসের মাঝপথে আপনাদের যেতে দিতে পারি না, সেটা বেআইনি। আর কাল আমাদের মধ্যে যদি আরও কেউ একটা... দেখছি কি করা যায়। আপাতত বডিটা পোস্টমর্টমে পাঠাই। এই বলে বডি উঠিয়ে নিয়ে চলে গেলেন অরিন্দমবাবু এবং তার ফোর্স। ওদিকে নয়ন যে সকাল থেকে তেমনভাবে কোনো কথাই বলছে না, সেটা লক্ষ্য করল সৌম্য। নয়ন, নয়ন, কি হয়েছে রে? সকাল থেকে এত কিছু হয়ে গেল, অথচ তুই একদম চুপ। কি ব্যাপার কি? নয়ন বাড়ির ডাইনিংয়ে থাকা সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, বাড়িটা ঠিকঠাক নয় জানিস তো। ঠিকঠাক লাগছে না মানেটা কি? আরে সেদিন ওই লোকটার ছেলেটা যেগুলো বললো, সেগুলোই আমাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল। দূর সালা, সালা মাতাল লোক একটা। কি না কি বললো, তুই ওটা ধরে বসে থাক এখন। লোকটা মাতাল কিনা আমি জানি না, তবে ওর কথা অনুযায়ী অলরেডি আমাদের 2টো বন্ধু কিন্তু আর পৃথিবীতে নেই। আর যদি ধরেও নিই ওই লোকটা মাতাল, কিন্তু ওই ছেলেটা... আরে ও লোকাল ছেলে, নির্ঘাত আমাদের ভয় দেখানোর জন্য বলেছে। দেখ, এখন এইসব নিয়ে না ভেবে এটা ভাবতো যে আমাদের বন্ধুগুলো এমনভাবে খুন হলো কি করে, কে করলো। সেসব নিয়ে ভাবতে গিয়েই মাথায় এগুলো ঘুরপাক খাচ্ছে সৌম্য। আরে লজিক্যাল ভাবনা, এইসব ইলজিক্যাল গল্পে বিশ্বাস করিস না। গল্পের কোনো মাথা নেই, মুন্ডু নেই। উনি বসলেন ওই গল্প নিয়ে ভাবতে। পারিসও বটে মাইরি। আমি ব্যাপারটা এতটা লাইটলি নিতে আর পারছি না। হ্যাঁ, এবার এই বিষয়টা আমি জানাবো মিস্টার অরিন্দম বাগচিকে। যথারীতি আগের দিনের মতোই বিকেলবেলা অরিন্দমবাবু হাজির হলেন পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে। পোস্টমর্টমের রিপোর্ট দেখে আমি ভীষণ শকড। কি এসেছে স্যার পোস্টমর্টম রিপোর্টে? তনিমার গলার নড়িটা যে বিভৎসভাবে কাটা হয়েছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে নন প্রফেশনাল কেউ কেটেছে। আর না হলে যেটা দিয়ে কাটা হয়েছে সেটা ধার ছিল না। হ্যাঁ, কিন্তু এতে অবাক হওয়ার মতন কি হয়েছে? প্লট টুইস্টটা তো এর পরেই আসছে। পোস্টমর্টমের রিপোর্টে এসেছে তনিমার গলার নলি বিড়ালের দাঁতের আঘাতে ছিঁড়েছে, অর্থাৎ এর মৃত্যুর কারণ বিড়াল। আমি এটাই বলছিলাম, সবটা লাইটলি নেওয়া আমাদের ঠিক হয়নি। দেখছিস তো সবটা কেমন মিলছে আস্তে আস্তে। ওটা শুধু গল্প নয়, আমি বলেছিলাম না তোদের, তোরা শুনলি না আমার কথা। কি হয়েছে নয়ন? এত উত্তেজিত হয়ে আছেন কেন? কি গল্প নাকি কোনো ঘটনা? আমি একটু বলবেন প্লিজ। আমি বলছি স্যার, সবটা বলছি। আটজন যখন মন্দারমণি এসে পৌঁছতে বেলা হয়ে গিয়েছিল বেশ। জায়গাটা অস্বাভাবিক রকম নিরিবিলি, শুটিং করার পক্ষে আদর্শ একদম। চারিদিকে অন্য কোনো হোটেল বাড়ি কিছু নেই, তবে একটাই সুবিধে, এমার্জেন্সি কিছু লাগলেও যেতে হবে আধ ঘন্টা, তবে গিয়ে পাবে সব কিছু। যেদিন ওরা সেখানে এসে পৌঁছয় সেদিন ওরা জনবহুল জায়গা থেকে খেয়ে এবং খাবার কিনেই এসেছিল। যেহেতু অতটা জার্নি করার পরে কারোরই আর ভালো লাগতো না রাতের বেলা যেতে, সেহেতু পথে আস্তে আস্তে মাঝপথে একবার গাড়ি থামায় ওরা অহনার কথায়। এই সৌম্য, গাড়িটা থামাতো একবার। ওই ছেলেটাকে একবার জিজ্ঞেস করে নিই ঠিকঠাক যাচ্ছে কিনা। অহনার কথায় গাড়ি সাইড করে সৌম্য। গাড়ি থেকে নেমে পথ চলতি একটা 18-20 বছরের ছেলেকে অন্বেষ জিজ্ঞেস করে, ভাই, আরে ও ভাই। হ্যাঁ বলুন, আমায় ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। বলুন কি দরকার? বলছি এই নাথ ভিলা এদিকেই পড়বে তো? কি ভিলা? আরে নাথ ভিলা। এ আবার কি? এইদিকে আর কোনো ভিলা টিলা নেই, যা আছে সব ওদিকে। এদিকে কটা ম্যাথর পট্টি আছে, ব্যাস, আর কিছু নেই। গাড়ি থেকে নেমে এসে নয়ন জিজ্ঞাসা করে, কিন্তু ভাই আমাদের কাছে তো অ্যাড্রেস আছে নাথ ভিলার। অনেক বড় বাড়ি নাকি? এখন কেউ নেই দেখভাল করার। কেয়ারটেকার যিনি আছেন তিনি একটু বিশেষ কাজে আটকে পড়ায় আসতে পারেননি। হ্যাঁ, এইসব আপনারা কি বলছেন? আপনারা যে নাথ ভিলার কথা বলছেন সে ছিল আজ থেকে প্রায় 25-30 বছর আগে, তা আমার জন্মেরও আগের কথা, যা এখন আর নেই। আপনারা সেখানে এখন কি করে যাবেন?
নেই মানে? কোথায় গেল? সে আমি কি জানি, তবে বাবার মুখে শুনেছি একবার নাকি ওখানে আগুন লেগে গিয়েছিল। ওই বাড়িটিতে দুটো মেয়ে আর তার বাবা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, তাদের একটা দুধ সাদা বেড়ালও ছিল, সেও পুড়ে মারা গিয়েছিল। আবার অনেকে বলে সেই কেসের তদন্ত করবার জন্য যে পুলিশ এসেছিল তাকেও নাকি মেরে ফেলেছিল ওই পরিবারের সবার আত্মা। তারপরে নাকি অনেকে ওই বাড়ি থেকে বিড়ালের শব্দ পেত বলেও শুনেছি। দিন যেতে যেতে ফাঁকা হয়ে যায় ওই দিকটা, এখন আর ওদিকে কেউ থাকেও না, যায়ও না। আসলে কি হয়েছিল সেই সব আমি জানি না, সবটাই লোকমুখে শোনা কথা। তার মানে তুমি বলছো এদিকে আর কিছুই নেই? আগে না, কিছুই নেই, সমুদ্রের জল এসে লাগছে রাস্তায় একদম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কথাটুকু শেষ করে গাড়িতে উঠে পড়ে সবাই। গাড়ি থেকে না নামলেও কথাগুলো কানে গেছে সবারই। রায় জিজ্ঞেস করল, এই অহনা, কি বুঝলি? ছেলেটা সত্যি বলছে? হ্যাঁ, না না, ও সত্যি বললে আমরা কি মিথ্যে জেনে এসেছি নাকি? অ্যাডভান্স পে করে তবে তো এসেছি নাকি? কিন্তু ও আমাদের মিথ্যে বলতে যাবে কেন? আরে মজা নিচ্ছে হয়তো, দেখেছে বাইরের লোক, তা একটু ভড়কি দেওয়ার চেষ্টা। হ্যাঁ রে, আমারও সেটাই মনে হচ্ছে। তবে যাই বল, এরকম কনফিডেন্টলি মিথ্যে বলতে আমি কিন্তু খুব কম জনকে দেখেছি। এক্স্যাক্টলি, এত কনফিডেন্ট হয়ে ও মিথ্যে কেন বলবে? উফ, তোরা না বেশি ভাবছিস। আমরা আমাদের কাজটা করতে এসেছি, কাজটা করব, চলে যাব, কাউকে অত জাজ করে লাভ নেই। গাড়িতে যেতে যেতে দুপুর প্রায় গড়িয়ে এসেছে। সমুদ্রের একদিকে অর্ধেক ডুবেছে সূর্য। গাড়ির গতি খানিকটা কমিয়ে আশপাশ দেখতে দেখতে চলেছে ওরা 8 জন। এখানেই কোথাও ওই বাড়িটা থাকার কথা, তবে এখনও সেটা চোখে পড়েনি ওদের। এমন সময় চলতে চলতে হঠাৎ দূর থেকে চোখে পড়ল একটা বাড়ির বাউন্ডারি করা দেওয়াল। গাড়িটা নিয়ে বড় লোহার দরজার সামনে দাঁড় করায় সৌম্য। খুব স্বাভাবিকভাবেই দরজায় তালা দেওয়া, তবে আসার পথে ওরা মন্দারমণি থেকে চাবি নিয়ে এসেছে। এই বাড়ির কেয়ারটেকার কোনো কারণে আসতে পারেননি, তাই চাবি দিয়ে দিয়েছে তাদের। সৌম্যবাদে সবাই গাড়ি থেকে নেমে পড়ল লোহার গেটটা খোলার জন্য। বিশাল বড় বাড়ি, লোহার গেটটা তার থেকেও বড়। দরজার তালা খুলতে যাবে এমন সময় এক অজ্ঞাত পরিচয় মানুষের গলার আওয়াজ। কথার সাথে সাথে মুখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র মদের গন্ধ। চোখগুলো লাল, মুখ দেখেই বোঝা যাচ্ছে নেশায় চুর হয়ে আছে ওই ব্যক্তি। এই লোকটা তো রীতিমতো ভয় দেখিয়ে গেল। হ্যাঁ বোকা, তুই ওর কথা ধরছিস? উনি তো পুরো মদ খেয়ে চুর হয়ে আছে, দেখলি না? তা ঠিক, তবে কথাগুলো কেমন ওই ছেলেটার কথা মতোই না, একটা আবছা হুমকির মতো, তাই না? দেখ, এখানে মদের ঠিক ঠিক বসায়, হয়তো আমরা থাকলে সমস্যা হতে পারে, তাই তাড়াতে চাইছে। নিজেদের মধ্যে কথা শেষ করে লোহার গেট খুলে সৌম্যকে হাতের ইশারায় গাড়ি নিয়ে ঢুকে যেতে বলে অহনা। বুঝলাম। তার মানে আপনারা বলছেন ওই ছেলেটা আর লোকটা যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে ভুল নয়, তাই তো? দেখুন, পুরোটা যে সত্যি সেটা কি করে মানি বলুন তো? ছেলেটার বলা বেড়ালের সাথে একটু মিল পেলাম, আর লোকটার বলা অভিশপ্ত বাড়ির কথাটা কারোরই কোনো কথা পুরোপুরিভাবে মিলছে না, অথচ এখন মনে হচ্ছে সত্যিই বাড়িটা অভিশপ্ত। দেখুন, আপনারা শহুরে মানুষ, এইসব জিনিসে বিশ্বাস করবেন না এইটুকুনি আশা করব। আর বাকি যদি আমার কথা শোনেন তাহলে আমি বলবো কিছুতেই বিশ্বাস করতে হবে না, কারণ আমার থানার কেস হিস্ট্রিতে এমন আগুন লাগা, আগে কোনো অফিসারের মৃত্যু ইত্যাদি কোনো খবরই কিন্তু নেই। যাই হোক, তাও আমি একবার খোঁজ নিয়ে দেখব, যদি কিছু জানা যায়। আপনারা সাবধানে থাকুন, আমি আজ উঠি, প্রয়োজন পড়লে আবার আসবো। নিজের কথা শেষ করে উঠে গেলেন অরিন্দমবাবু। ওনার ব্যবহারে কেমন একটা অসঙ্গতি দেখা যাচ্ছে। উনিও দেখছেন একই বাড়িতে পরপর 2 দিনে 2টো খুন হয়ে গেল, তারপরেও এই বাড়িতেই থাকার নিধান উনি কি করে দিয়ে গেলেন সেটা নিয়েই একটু খটকা লাগছে নয়নের। হয়তো বাকিদেরও লাগছে, তবে এই মুহূর্তে মুখ ফুটে বলতে কেউই আগ্রহী নয়। এই দেখ ভাই, এইভাবে না আর চলে না। এই বাড়িতে আমাদের চোখের সামনে আমাদের 2 বন্ধু শেষ হয়ে গেল, আর আমরা এমন চুপচাপ বসে থাকবো এই বাড়িতেই? এইসব না আমার দ্বারা হবে না, বিশ্বাস কর। আর কোনো অপশন আছে কি তোর কাছে? এত রাতে কি করবি? যদি ভাগ্যক্রমে আজ রাতটা বেঁচে যায় না, তাহলে যা করার কাল করব। ব্যাস, ওই অফিসারকেও বলিস
ওর আইন ওর কাছে রাখতে। আমি আর থাকবো না এখানে। বুঝেছি ভাই তোর মনের অবস্থা, বিশ্বাস কর এখানে সবারই এক হাল, কিন্তু ছেড়ে চলে গেলে ওদের মৃত্যুর কারণটাও তো জানতে পারবো না, বল? ওরা চলে গেছে, ওরা আর ফিরবে না, আর আমরা এখানে থাকলে আমরাও আর ফিরবো না। এইটুকু ছোট্ট একটা জিনিস কেন মাথায় ঢুকছে না রে তোদের? সব ঢুকছে। আচ্ছা আজ রাতটা দেখি, যা হবে কাল দেখা যাবে। এবার সুজয়কে কোনো মতে একটু শান্ত করে একটা সিগারেট ধরিয়ে বিচের দিকে গেল নয়ন। আকাশে আজ চাঁদটা দেখা যাচ্ছে না, আজ তো অমাবস্যা নয়, আর আকাশটাও মেঘমুক্ত, হয়তো চাঁদ ওঠেনি এখনো। সিগারেটে টান দিতে দিতে নয়ন ভাবল, একদিন অহনা ওর হাত ধরে বলেছিল, আমার কিছু হয়ে গেলে টিমটাকে ধরে রাখিস নয়ন, টিমটা যেন ভেঙে না যায়। ধুর পাগল, তোর আবার কি হবে? দুজনে একসাথে ধরে রাখবো আমাদের টিমকে। মানুষের জীবন রে, বলা তো আর যায় না, তাই আগে ভাগে বলে রাখলাম। নয়ন আর অহনার বন্ধুত্ব বহির্ভূত একটা সম্পর্ক গড়ে উঠেছিল বেশ কয়েকদিন ধরেই, যেটা ওদের টিমের কেউ জানত না, শুধু অহনা আর নয়ন জানত। কথা ছিল জীবনে একটু সেটেল হয়ে গেলে বা ওদের পেজটা আর একটু দাঁড়িয়ে গেলে নিজেদের নিয়ে একটু ভাববে, কিন্তু কিছুই হলো না। সবটা ঘেঁটে গেল তার আগেই। নয়ন যে খুব শক্ত মনের মানুষ তা নয়, তবে অহনার মৃত্যুর কারণ খুঁজে বের করবার একটা অদ্ভুত জেদ চেপে ধরেছে তাকে। আর কেউ সঙ্গে থাকুক আর না থাকুক, ও একাই করবে যা করার। এসব ভাবতে ভাবতেই বাড়ির সামনে বিচে পায়চারি করছিল নয়ন। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কখন যে চোখের কোণে জল জমেছে সেটা বুঝতে পারেনি নয়ন। পায়চারি করতে করতে হঠাৎ কানের কাছে ফিস ফিস করে কে যেন কি একটা বলল। এই নয়ন, এখানে একা একা কি করছিস? নয়ন ঘুরে দাঁড়িয়ে দেখল, রাই, এই এমন ফিস ফিস করে কথা বলছিস কেন তুই? আসলে সমুদ্রের শব্দের মধ্যে বাধা সৃষ্টি করতে চাইনি। এটা আবার কেমন কথা? কি বলতে এসেছিস বল এবার। সবসময় যে কিছু বলতেই আসতে হবে এমন তো কোথাও লেখা নেই, বল। কি বলতে চাইছিস তুই? তোর মুখটা এমন চুল দিয়ে ঢাকা কেন? আমার মুখ? ও, তুই দেখলে যদি ভয় পেয়ে যাস তাই ঢাকা। আমি তোকে দেখে কেন ভয় পেতে যাব? আজব। পেতেই পারিস। বলেই এক রাক্ষসে হাসি হাসতে শুরু করলো রায়। মুখের ওপর থেকে সরে যেতে শুরু করলো তার ঘন কোকড়ানো চুলগুলো। নয়নের চোখের সামনে রায়ের সুন্দর মুখখানা বিকৃত হয়ে উঠতে লাগলো। একবার তার মুখের মধ্যে অহনা এবং একবার তার মুখের মধ্যে তনিমার মুখ ভেসে উঠতে থাকে। বিকৃত হতে থাকে মুখটা। দুটো হাত এগিয়ে আসে নয়নের গলার দিকে। নয়ন অনুভব করলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। কেউ হয়তো আর বাঁচানোর নেই তাকে, সব শেষ, সব। এই নয়ন, নয়ন, এই নয়ন, শুনতে পাচ্ছিস? এই এই নয়ন, এই চোখ খোল না রে। এই নয়ন, নয়ন, এই নয়ন, শুনতে পাচ্ছিস? এই নয়ন। প্রায় অনেকক্ষণ ধরে ডাকার পর চোখ খোলে নয়ন। চারিদিকে সবার মুখগুলো চিন্তামগ্ন। সুজয়, সৌম্য, অন্বেষ, ঋত্বিকা সবাই রয়েছে, কিন্তু রাই তো নেই এখানে। ধরফর করে উঠে বসে নয়ন। রাই কই? রাই? সেই জন্য তো ডাকতে এসেছি রে তোকে। এদিকে ইনি সর্ষের তেল দিয়ে নাকি ঘুমোচ্ছে রীতিমতো। ঘুমাচ্ছি? আমি ঘুমাচ্ছিলাম? হ্যাঁ, ঘুমাচ্ছিলি তো। সে কখন থেকে ডাকছে জানিস? কোনো ধারণা আছে তোর? ভয় পেয়ে গেছিলাম আমরা। বাবা, কি কুম্ভকর্ণের ঘুম রে বাবা! কখন থেকে ডাকছি, ওঠে আর না। আমি তো বিচে গেছিলাম সিগারেট ধরিয়ে। এখানে কি করে? আরে সেটাই তো প্রশ্ন। তুই সিগারেট খেয়ে এসে শুয়েও পড়লি আর আমরা জানিও না? সবটা গুলিয়ে গেল নয়নের। এক্ষুনি বিচে ওর সাথে যেটা হলো সেটা কি হলো? যদি এখনো অবধি ঘটা সব কিছু ওর স্বপ্নই হয়, তাহলে আর কিছু ভাবতে পারল না সে। গুলিয়ে গেল সব। উদ্বিগ্ন হয়ে রইল। রাই কোথায় বলতো? আরে ওই জন্যই তো তোর কাছে এসেছিলাম। দেখ না, রাইকে কোথাও খুঁজে পাচ্ছি না রে। এই খুঁজে পাচ্ছিস না মানে?
আরে দেখ না, তখন কেমন হন্তদন্ত হয়ে তোর পিছন পিছন বিছে গেল, এখনও এলো না জানিস। আমি ভাবলাম তুই যদি দেখে থাকিস, তাই তোকে জিজ্ঞেস করতে এলাম। নয়নের মনে পড়ে বিচে তার সাথে ঘটে যাওয়া গোটা ঘটনাটা। রাই, তনিমা, অহনা একসাথে একটা মানুষের মধ্যে গলা টিপে মারার চেষ্টা, তারপর এ ঘরে। কিন্তু এক্ষুনি ওদের সবটা বললে সবাই ভয় পেয়ে যাবে, তাই ব্যাপারটা চেপে যায় নয়ন। দেরি করিস না, চল বিচের দিকে গিয়ে দেখি। আর কোথায় যাবে? এদিক ওদিক কোথাও আছে হয়তো। না রে ভাই, আমরা অনেক দেখেছি, পাচ্ছি না। আচ্ছা চল না আরেকবার দেখেই আসি। খাট থেকে নেমে তাড়াতাড়ি করে পিছন দিকের দরজা দিয়ে বিচের দিকে বেরিয়ে পড়ল সবাই। একটু আগে দেখে এসেছে ওরা, তখনও কেউ ছিল না এখানে। বিচে গিয়ে চারদিক ভালো করে দেখতে দেখতে হঠাৎ ঋত্বিকা সৌম্যর শার্টটা টেনে ধরল। এই এই ওই দেখ, ওই দেখ, ওটা রাই না? ঋত্বিকার কথা শুনে সমুদ্রের দিকে তাকায় সকলে। বালির ওপর চুল খুলে বসে আছে একটা মেয়ে। পেছন দিক থেকে হলেও দেখে বুঝতে খুব একটা সমস্যা হয় না, ওটা রাই। রাইয়ের চুলগুলো হাওয়ায় উড়ছে, বা ঠিক করে বলতে গেলে শুধু উড়ছেই না, যেন ক্ষিপ্ত সাপের মতো ফনা তুলে ছুটে আসছে। রেগে গিয়ে সৌম্য বলল, আমরা ওকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, আর ও এখানে বসে আছে। মালটাকে না আজকে। এই 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 দাঁড়া দাঁড়া, উত্তেজিত হোস না। এই এই সৌম্য সৌম্য, শান্ত হ ভাই, শান্ত হ। আগে চল ওকে ডাকি, ওকে নিয়ে ভেতরে তো যাই। আচ্ছা আয় তো দেখি ও এখানে একা বসে কি করছে। আয়। নয়নের কথায় সায় দিয়ে এগিয়ে যায় সবাই। এগোতে এগোতে দেখে রাই বালি না, সমুদ্রের মধ্যেই বসে আছে। ঋত্বিকা চেঁচিয়ে ওঠে, এই এই রাই, রাই পাগল হলো নাকি রে মেয়েটা? এই এই তুই জলে গেছিস কেন এই রাতের বেলা? কিন্তু রাইয়ের হাবভাব দেখে বোঝা যায় সে যেন শুনতেই পাচ্ছে না। ওরা আরো কিছুটা এগিয়ে এসে দাঁড়ায় রাইয়ের পেছনে। কি অদ্ভুত, রাইয়ের তাও কোনো অনুভূতি নেই, চুপ করে বসে আছে জলের মধ্যে। সুজয় রাইকে ধাক্কা দিয়ে বলে, এই রাই পাগলের মতো, আরে ওঠ ওঠ এখান থেকে, জলের মধ্যে কেন বসে আছিস? হ্যাঁ 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 হ্যাঁ। আরে কি হ্যাঁ হ্যাঁ, আরে এখানে বসে আছিস কেন তুই? রাই উঠে দাঁড়ালো। রাইয়ের দৃষ্টিতে কেমন একটা অস্বাভাবিকতা লক্ষ্য করল নয়ন। রাইকে ডেকে বলল, এই রাই, তুই এখানে কখন এলি? আর ওই অন্ধকারের মধ্যে জলে বসে আছিস কেন? কেন? তোর পেছনে এসেই তো ডাকলাম তোকে কত করে, তুই তো সারাই দিলি না। রাইয়ের হাসিতে অস্বাভাবিকতা, গলার স্বর অস্বাভাবিক, যে কেউ শুনলে ভয় পেয়ে যাওয়ার কথা। অন্বেষ ভয় বলল, এই রাই, তুই এরকম ভাবে হাসছিস কেন? এরকম ভাবে কথাই বা বলছিস কেন? নয়ন বুঝল ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। নয়ন ঋত্বিকাকে উদ্দেশ্য করে বলল, ঋত্বিকা, রাইকে নিয়ে ভেতরে জানা, গিয়ে চেঞ্জ করা ওকে। গায়ে জল বসে আরেক কীর্তি হবে তখন। জানা ভেতরে নিয়ে জানা। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, চল তো রাই, চেঞ্জ করে নিবি। রাইকে নিয়ে ভেতরে চলে গেল ঋত্বিকা। নয়নের মাথার ভাবনাগুলো তালগোল পাকাতে শুরু করলো আবার। খুব যদি ভুল না হয়, তাহলে আজ রাতের টার্গেট হয়তো রাই, আবার ও নিজেও হতে পারে। কিন্তু কার টার্গেট? কোন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছে ওরা? বাড়ির ভেতরে ঢুকে নয়ন দেখল সুজয়, সৌম্য, অন্বেষ কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। যদিও ইতিমধ্যে চিন্তিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এমন গুম খেয়ে বসে থাকার কারণ জানতে চায় নয়ন। কি হয়েছে? এভাবে এখানে বসে আছিস কেন তোরা? আরে অন্ধকারে তখন লক্ষ্য করিনি কেউই, রাইয়ের গায়ে অজস্র বেড়ালের আঁচড়ের দাগ রয়েছে যে। সে কি রে? হ্যাঁ রে, আলোয় আসতে সেটাই তো দেখলাম। এদিকে মেয়েটা কেমন দেখ, একবারও আমাদের কিছু বলেইনি। আচ্ছা, ওরকম কাটা গায়ে নিয়ে এতগুলো ক্ষত, নোনা জলে বসে থাকতে গায়ে তো জ্বালা করবেই রে। ওর করেনি? আসলেই আমিও এটাই ভাবছিলাম, আর তুই বললি। কতগুলো কি গভীর? হ্যাঁ রে, গভীর মানে মানে বেশ ভালোই গভীর। নেহাত এখন আশেপাশে ডাক্তার পাবে না, তাই
না হলে ওকে ডাক্তার দেখানোটা খুব দরকার। কাল রাতেই তনিমার মৃত্যু ঘটেছে বিড়ালের আঘাতে, তাই বিড়ালের নখের আঁচড়ের বিষয়টা এড়িয়ে যেতে পারছে না নয়ন। হয়তো একাই নয়, বাকি সবার মাথাতেও চলছে বিষয়টা। তবে অন্যের ভয়ের কথা ভেবে কেউ কিছু বলছে না। রাইয়ের জামা চেঞ্জ করিয়ে ঘর থেকে বেরিয়ে আসে ঋত্বিকা, কিন্তু রাই বেরোয় না। নয়ন জিজ্ঞেস করে, কিরে রাই কই? ওকে একটু শুইয়ে এলাম। মেয়েটার ব্যবহার আমার না ঠিক লাগছে না, জানিস তো। ঠিক লাগছে না মানে? কি হয়েছে ঠিক করে বল। কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে রে, ফ্যাল ফ্যাল করে। মাঝে মাঝে হেসে উঠছে নিজে নিজেই। কি যে হলো ওর সেটাই ভাবছি। আর বিড়ালের আঁচড় ওই ব্যাপারে কিছু বলেনি? আমি জিজ্ঞেস করলাম রে, বললো পোষা বিড়ালের আঁচড়ে নাকি কিছুই হয় না। পোষা? এখানে ওর পোষা বিড়াল আসবে কোত্থেকে? ওখানে কেন, কোনোখানেই আসবে না। কারণ রাই বিড়াল কুকুর প্রচণ্ড ভয় পায়। এই হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছিস। রাই বিড়াল কুকুরে কিন্তু খুব ভয় পায়। তাহলে আজ এমন বললো কেন? তাহলে কি আমি এমনি এমনি বললাম নাকি যে ওর ব্যবহার আমার অস্বাভাবিক লাগছে? বুঝলাম। আচ্ছা শোন ঋতিকা, আজ রাতটা তুই রায়ের সাথেই থাক। হ্যাঁ, ওকে একা রাখা ঠিক না। আর অন্য ঘরে আমরা 4 জন একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, সে তুই বলার আগেই আমি ভেবে রেখেছি ওকে একা রাখবো না আজ। সেই ভালো। প্ল্যানিং অনুযায়ী রাই আর ঋত্বিকা একটা ঘরে, আর বাকি ওরা 4 জন একটা ঘরে শুয়ে পড়ল। রোজ রাতের মতোই চারিদিক শান্ত, শুধুমাত্র সমুদ্রের গর্জন ছাড়া কিছুই কানে আসছে না। বাকিরা হয়তো ঘুমিয়ে পড়েছে, তবে নয়ন এখনো জেগে। ওর মন বলছে আজ রাতে আবার কিছু হবে, কিন্তু কি হবে ও আন্দাজ করতে পারছে না। সন্ধে থেকে ঘটে যাওয়া একটার পর একটা ঘটনার হিসেব মেলাতে চাইছে ও, কিন্তু পারছে না। হঠাৎ দেখল কানের কাছে একটা ফিস ফিস ডাক। এই নয়ন, জেগে আছিস? জেগেই আছি, বল। ঘুম আসছে না রে, ভয় লাগছে খুব। বুঝতে পারছি ভাই, আমারও একই হাল রে। যাই হোক যা ভাই, ঘুমা ঘুমা। ধরফরিয়ে উঠে বসে পড়ে নয়ন আর সুজয়। অন্বেষ আর সৌম্য ঘুমিয়েই পড়েছিল, কিন্তু চিৎকারে ভেঙে যায় তাদের ঘুম। সাইড টেবিলের লাইটটা জ্বালায় নয়ন। জ্বালিয়েই খাট থেকে নেমে পাশের ঘরে ছুটে যায় 4 জনে। দরজা খুলে লাইট জ্বালিয়ে দেখে কোথাও কিছুই নেই। ওদের হঠাৎ প্রবেশে ঘুম ভেঙে গেছে ঋত্বিকার। রাই তখনও ঘুমোচ্ছে। তোরা এত রাতে এখানে? কিছু হয়েছে নাকি রে? সত্যি জানলে হয়তো ভয় পেয়ে যাবে, এই ভেবে নয়ন বলে, না রে, এমনি দেখতে এলাম। ঠিক আছিস কি তোরা দুজন? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম ঠিক আছি রে। ঠিক আছে, তোরা ঘুমা। রাতে কোনো দরকার পড়লে ডাকিস, আমি জেগেই আছি। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না তোরা। কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে আসে সবাই। ঘরে ঢুকে সৌম্য বলে, ভাই, আমি না স্পষ্ট একটা চিৎকার শুনেছি রে, একদম আমার কানে বাজছে এখনো চিৎকারটা। আর ওটা ঋত্বিকার গলায় ছিল, আমি শিওর। এত ভুল হতেই পারে না। জানি রে সবটাই। তোরা যেমন শুনেছিস আমিও শুনেছি। তোরা তো তবু ঘুম ভেঙে শুনলি, আর আমি তো জেগেই ছিলাম। কিন্তু এখন চুপ থাকতে হবে। যা হবে কাল সকালে হবে। বাকিদের মনে আশ্বাস দিয়ে ঘরের আলো নিভিয়ে দেয় নয়ন, কিন্তু নিজে চিন্তায় ঘুমোতে পারে না। ও এখনো ভাবছে কাল সকালে না জানি নতুন কি অপেক্ষা করছে ওদের জন্য। রাত গড়িয়ে ভোর হলো। ভোরের দিকে চোখ লেগে যায় নয়নের। যখন ঘুম ভাঙে তখন প্রায় সকাল 8:15। অন্বেষ বিছানায় শুয়ে শুয়েই ফোন ঘাঁটছে, আর বাকি কেউ ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে পাশের ঘরে যায় নয়ন। ঋতিকা, রাই! নয়নের চিৎকারে ঘুম ভেঙে যায় সুজয় আর সৌম্যর। অন্বেষ সঙ্গে সঙ্গে পাশের ঘরে ছুটে গিয়ে বলে, এই নয়ন, কি হয়েছে? নেই। কে নেই? ঋতিকা, রাই, ওরা কেউ ঘরে নেই। সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজে ফেলল গোটা বাড়ি। কোথাও পাওয়া গেল না ঋত্বিকা কিংবা রাইকে। আমি আগেই বলেছিলাম এখান থেকে যাওয়ার কথা। তোরা তো শুনবি না। পুলিশ অফিসারের কথা ওইটাই শুনবি শুধু। বোঝ এবার।
সৌম একটু শান্ত হ ভাই, একটু শান্ত হ। ওরা তো বাড়ির অন্য কোথাও থাকতে পারে নাকি? হ্যাঁ, আরে আগে একটু দেখে তো আসি প্লিজ ভাই, একটু শান্ত হ তুই। হ্যাঁ, আমি এই করি এখন আমরা। আর কি, সকাল সকাল ভালো লাগে না আর শালা। নয়নের এখন মনে হচ্ছে ওই চিৎকারটা শোনার পর যদি ওদের ঘরেই থেকে যেত তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু এখন কি হবে? কোথায় গেছে, কেমন অবস্থায় ওরা আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। অন্বেষ হঠাৎ বলে উঠল, ভাই ভাই সময় নষ্ট করিস না, অরিন্দম বাবুকে ফোন কর, এখনই দেরি করে লাভ নেই। উনি তবু এখন জানলে যদি কিছু করতে পারেন। নয়ন অন্বেষের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে ফোন করে অরিন্দম বাবুকে। 10 মিনিটের মধ্যে হাজির হয়ে যান অরিন্দম বাবু। শেষ কোথায় দেখেছেন ওনাদের? কাল রাত 3টে ওদের ঘরেই ঘুমাচ্ছিল। কাল থেকে আর দেখেননি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি চারদিকে লোক নামিয়ে দিচ্ছি, ওরা চারদিকটা খুঁজে দেখছে। আপনারা বাড়িটা ঠিক করে দেখে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, বাড়ির আশেপাশে ভালো করে দেখে নিয়েছি, ওরা কোথাও নেই। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এটুকু কথা বলে অরিন্দম বাবু চলে যান। মনে মনে যে কথাটা নয়ন ভাবছিল সেটা মুখ ফুটে বলে ওঠে সুজয়। এই বলছি, এই অরিন্দম বাবুর ব্যবহারটা কেমন গা ছাড়া লাগলো না রে? ঠিক বলেছিস, এটা আমিও দেখলাম, বুঝলি তো। দুটো মেয়ে এমন হুট করে উধাও হয়ে গেছে, অথচ ওনার তেমন কোনো মালুম নেই এখনো। নয়নের মাথায় ঠিক এই কথাটাই ঘুরছিল এতক্ষণ ধরে। অরিন্দমের ব্যবহারটা আজ সত্যিই একটু অস্বাভাবিক। দুদিনে দুটো মৃত্যুর বিষয়কে উনি যতটা গুরুত্ব দিয়েছিলেন, আজ দুটো মেয়ের উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা ওনার কাছে হয়তো গুরুত্বপূর্ণ বলে মনেই হলো না। হয়তো তোরা ঠিকই বলেছিস, কিন্তু এখন আর চুপ করে বসে থাকা উচিত হবে না, আমাদেরই কিছু করতে হবে। কিছু করব? কিন্তু কি করব? বেরোতে হবে এক্ষুনি, দেরি করা যাবে না। রীতিকাদের খুঁজতে বেরোবি কি? যেখানে যেখানে খুঁজতে যাবার সেখানে সেখানে আমরা খুঁজে নিয়েছি, তাই তো? তো এবারে আমরা ক্লু খুঁজতে বেরোবো, এখানে যা যা ঘটছে সেসবের ক্লু। ক্লু কোথায় পাবি? না বেরোলে কিন্তু বোঝা যাবে না, আগে বেরোই চল। তবে এই খবর যেন অরিন্দম বাগচির কান অবধি না পৌঁছায়, তাহলে আর কিছুই হবে না। রাই, ঋতিকা, ওদের কি হবে? ওদের ভাগ্যে থাকলে ওরা ফিরবে, আপাতত নিজেরা যদি বেঁচে ফিরতে পারি সেটা আগে দেখি। বেরিয়ে যাবি কোথায় এখন? চল বেরোই, একটু জনবহুল জায়গায় যাই, এই বাড়িটার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া দরকার। চ। আর কথা না বাড়িয়ে বাড়ির গ্যারাজ থেকে গাড়ি বের করে বেরিয়ে পড়ল ওরা। সত্যি এতদিনে ওদের কারোর মাথায় আসেনি যে এত বড় একটা বাড়ি আসল শহর থেকে এতটা দূরে। সেদিন ওই ছেলেটার কথা যদি একটু বিশ্বাস করতো ওরা, তাহলে আজ হয়তো এসব হতো না। কিন্তু বিশ্বাসই বা কি করে করবে? ছেলেটা তো বলেছিল ওখানে কোনো বাড়িই নেই, কিন্তু বাড়ি তো আছে এবং সেই বাড়িতে ওরা থেকেওছে। তাহলে কি ওই মাতাল লোকটার কথাই সত্যি হলো? বাড়িটা কি সত্যি অভিশপ্ত, তাই এত সব কাণ্ড হচ্ছে? সৌম্য গাড়ি চালাচ্ছে, পাশে বসে আছে নয়ন। প্রায় 1-1.5 কিলোমিটার বাড়ি ছেড়ে আসার পরেও এখনো অবধি কোনো জনপ্রাণীর দেখা মেলেনি চারিদিকে। গাড়ি থামিয়ে সৌম্য বলল, ভাই ভুল রাস্তায় যাচ্ছি না তো রে? কাউকে তো দেখতে পাচ্ছি না রে, এতটা চলে এলাম আমরা। আমার না কিছুই ঠিক লাগছে না। আমাদের একবার না মিস্টার বাগচিকে জানানো দরকার ছিল। এখন ফোন করে হেল্প চাইলেও ব্যাপারটা খারাপ দেখায়, তাই না? খেপেছিস? মিস্টার বাগচির থেকে হেল্প? অসম্ভব। ইতিমধ্যে সবাই দেখল অন্বেষ ফোনের দিকে তাকিয়ে আছে। নয়ন অন্বেষকে ডেকে বলে, এই অন্বেষ, আমরা এখানে ফেঁসে আছি, কোন দিকে যাব বুঝতে পারছি না, আর তুই ফোনের দিকে তাকিয়ে কি দেখছিস রে তখন থেকে? আরে দেখ না, নেটওয়ার্ক কাজ করছে না একদম। গুগল ম্যাপটা অন করতে গিয়ে দেখি লোকেশনই নিচ্ছে না। তাই নাকি? কই আমারটা দেখি তো। অন্বেষের কথায় সবাই সবার ফোন বের করে দেখে একই হাল। এখানে সাহায্য করার কেউ নেই। ব্যাপারটা ক্ষণে ক্ষণে জটিল হয়ে উঠছে। সৌম্য গাড়ি চালা, কোথাও তো একটা পৌঁছবো, ব্যাস, বাকি পৌঁছে দেখা যাবে, সময় নষ্ট করিস না। নয়নের কথায় গাড়ি ছোটাতে থাকে সৌম্য। কোথায় চলেছে ওরা কেউ জানে না, শুধু এগিয়ে চলেছে গাড়ি। সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে, সূর্য মাথার ওপর উঠে গেছে। হঠাৎ সুজয় বলে, ভাই ওই দেখ, ওটা কি ওইদিকে?
সমুদ্রের উল্টো দিকের বনে কোনো ঘর দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেয় সৌম্য। ঘরগুলো এখানে এলো কি করে? আগের দিন দেখেছি বলে তো মনে পড়ছে না। তোর এখনো মনে হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি এতক্ষণ? এটা ওই রাস্তা নয় তাহলে? আগে না, আসার সময় রাস্তায় আমি অনেকগুলো মার্ক করেছিলাম, যার মধ্যে একটাও আমি দেখতে পাইনি। আপাতত নেমে চল, দেখি ওগুলো কি। চল চল চল। গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামে সবাই। আশ্রমের মতো কিছু মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। চল একটু এগিয়ে যাই, হতে পারে কারুর দেখা পেয়ে গেলাম, আমাদের রাস্তা বলতে পারে এমন কেউ। ধীরে ধীরে আশ্রমের দিকে এগিয়ে যায় চারজন। বাইরে কাউকেই দেখা না গেলেও ভেতরে কেউ থাকতে পারে এই আশায় ডেকে ওঠে নয়ন। কেউ আছেন? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমরা অনেক দূর থেকে এসেছি, শুনছেন? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর ভেতর থেকে বেরিয়ে এলেন সাদা কাপড় পরিহিত, সাদা দাড়ি বুক অবধি এক বয়স্ক মানুষ। মুখ চোখ বদ্ধ জলাশয়ের মতোই শান্ত। দেখে বুঝতে খুব একটা সমস্যা হবে না যে উনি একজন সাধক। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কারা বাবা? এখানে কি করে এলে? এদিকে তো কেউ তেমন আসে না। নয়নের ওই ব্যক্তিকে দেখেই মনে মনে শ্রদ্ধা জেগে উঠল। হাত জড়ো করে বলল, আমাদের খুব বিপদ বাবা, আমাদের সাথে কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমরা এখান থেকে বেরোবো তারও পথ খুঁজে পাচ্ছি না। আমাদের সাহায্য করুন বাবা, আমাদের সাহায্য করুন। মুখে কিছু না বলেই নয়নের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বসে থাকেন ওই সাধক। নয়ন ভেতর ভেতর অনুভব করে তার মাথাটা যেন আগের থেকে অনেক হালকা লাগছে। মাথার জটগুলো যেন আস্তে আস্তে খুলছে। তার তালগোল পাকানো ভাবনাগুলোর হিসেব মিলছে আস্তে আস্তে। বেশ কিছুক্ষণ চুপ করে রইল সবাই। তারপর নয়নের মাথা থেকে হাত তুলে নিয়ে সাধক বললেন, বুঝেছি বুঝেছি, জানি বিষয়টা হয়তো চিন্তা করারই মতো, তবে এখন আর কিছু করার নেই। তীর যে হাত থেকে বেরিয়ে গেছে, এখন আল্লাহ জানে এরপর কি হবে। কি হয়েছে বাবা, আমাদেরকেও বলুন। আগে তোমরা বলো কি সমস্যা। বাবা, আমরা যে বাড়িতে এখন আছি ওইখানে আমাদের দুই বন্ধু খুন হয়ে গেছে, আরো দুই বন্ধু নিখোঁজ হয়ে গেছে। ভুলটা তো শুরুতেই বাবা। শুরুতেই মানে? কি ভুল করেছি আমরা বাবা? ওই যে বাবা, তোমরা বললে না ওই বাড়ি, ওখানে তো কোনো বাড়ি নেই, ওটা মৃত্যুপুরী। আর তোমাদের চোখের সামনে যেটা রয়েছে সেটা একটা ভ্রম মাত্র। তোমাদের যা দেখানো হয়েছে, যতটুকু দেখানো হয়েছে, সেটা ও চাইছে বলেই তোমরা দেখতে পাচ্ছ বাবা। ও কে? ও যে ওখানে আছে। বাবা আপনি স্পষ্ট করে বলুন ওখানে কে আছে। বলছি আমি তোমাদের সব, মন দিয়ে শোনো। তোমরা যেই বাড়িতে গেছো সেটা আসলে কোনো বাড়ি নয়। ওখানে যে বাড়িতে তোমরা আছো, নাথ ভিলা, ওই বাড়িটা ছিল আজ থেকে বহু বছর আগে ছিল। তখন আমি জোয়ান ছেলে, প্রায় 40 বছর আগেকার কথা। টুকটাক আল্লাহর সাধনা করি, তবে এখনকার মতো মৌলবি হইনি আমি। হঠাৎ রব উঠল, আগুন লেগেছে। কোথায় আগুন লেগেছে খোঁজ নিতে গিয়ে জানা গেল এখানকার সব থেকে বড় ভিলা, নাথ ভিলাতে আগুন লেগেছে। সাধারণত এখানে অত বড় বাড়ি ছিল না তখন, তাই সবাই এক ডাকেই চিনত ওই নাথ ভিলাকে। কিন্তু একদিন হঠাৎ আগুনে পুড়ে যায় সবটা। বাড়িতে থাকতো এক ব্যবসায়ী ও তার 2 মেয়ে। পুড়েই মারা যায় তারা। তাদের একটা পোষা বিড়াল ছিল, বিড়ালটাও মারা যায়। তারপর নাকি অনেকেই ওই বাড়িতে ঘুরতে দেখেছে ওই 3 জন আর ওই বিড়ালটাকে। এরপর এক পুলিশ অফিসার
বাড়িতে আগুন লাগার তদন্ত করতে আসে, 2-3 দিনের মাথাতেই মারা যায় সেই অফিসারও। পরে মেলে তার মৃতদেহ, বিড়ালের নখের ক্ষত, গলার নলি, বিড়ালের দাঁতে কাটা। তারপর থেকে যেই ওই বাড়িতে আসতো আর ফিরে যেত না। তারপর কালের নিয়মেই এক ঝড়ে ভেঙে পড়ে ওই বাড়ি। তবে ওদের যখন শিকার ধরার শখ জাগে, তখন সবার চোখের সামনে খাড়া করে সেই পুরনো সুন্দর নাথ ভিলা। তার মানে যেখানে আমরা 1 সপ্তাহ ধরে আছি সেটা আসলে কিছুই না, ওখানে আসলে কিছুই নেই। আর তুমি ঠিক বুঝেছ বাবা। যাও, ফিরে যাও, যে পথ ধরে এসেছো সেই পথেই ফিরে যাও। ওরা তোমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এই গোলক ধাঁধা থেকে বেরোতে দেবে না ওরা। যাও, যদি পারো যেই 2 সঙ্গী নিখোঁজ তাদের বাঁচাও। যাও যাও, হয়তো কিছুই করতে পারবে না, কারণ ওরা কোনো অল্প বয়সী মেয়েকে সুখে থাকতে দেখতে পারে না। তাও তোমরা একবার চেষ্টা করে দেখো, আল্লাহ তোমাদের ওপর মেহেরবান হলে তোমরা ঠিক পারবে। যাও। সাধক বাবার পায়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়ে নয়ন। নয়নকে দেখে বাকিরাও উঠে দাঁড়ায়। নয়ন ব্যাপারটা এতক্ষণে ধরে ফেলেছে, কিন্তু বাকিরা এখনো একটু ধোঁয়াশাতে আছে। দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে সবাই। সৌম্য, গাড়ি স্টার্ট দে, সময় নষ্ট করা যাবে না। এই নয়ন, আমাকে একটু বোঝাবি যে কি হয়েছে? কেসটা না এখনো ক্লিয়ার নয় আমার কাছে। ওহ গড, এখনো বুঝিসনি? সৌম্য আর অন্বেষ দুজনেই জানালো যে ওরাও পুরোটা বোঝেনি। দেখ, সেদিন সেই ছেলেটা কি বলেছিল, লাইট হাউসের পরে আর বিচ নেই, শুধু সমুদ্র এসে ধাক্কা দিচ্ছে রাস্তায়। এদিকে আমরা যে বাড়িতে আছি সেটা লাইট হাউসের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। মানে ছেলেটা ঠিকই বলেছিল, কিন্তু আমরা শুনিনি ওর কথা। আজ সেটাই আবার বললেন এই সাধক বাবা। আচ্ছা, ওই জন্যই কি উনি বললেন যে আমাদের ওরা যেটা দেখাচ্ছে সেরকম কিছুই নেই আসলে? একদমই তাই, কিচ্ছু নেই, কিছুই নেই। আর ওই যে পুলিশ অফিসার তদন্ত করতে গিয়ে মারা যান, উনিই হলেন অরিন্দম বাগচি। তার মানে অরিন্দম বাগচিও আমাদের ভ্রম? উনিও? হ্যাঁ হ্যাঁ, উনিও মৃত। তাহলে নয়ন, আমরা আবার জেনে শুনে কেন ফিরে যাচ্ছি ওখানে? আমাদের প্রাণ যেচে পড়ে বলি দেবো আমরা কেন? নিজেদের প্রাণ বলি নয়, ঋত্বিকা রায়কে বাঁচানোর একটা শেষ চেষ্টা করব আমরা। শুনলি না বাবা কি বললেন? ওরা মেয়েদেরই ক্ষতি করে। সৌম্য গাড়ি ছোটাতে থাকে তীর বেগে। অহনা আর তনিমাকে বাঁচানো সম্ভব হয়নি, কিন্তু রাই আর ঋত্বিকাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা ওরা করবেই। এতটা পথ ওরা চলে এসেছে কিভাবে ওরা জানেও না। গাড়ি ছোটাতে ছোটাতে কখন যে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এসেছে টের পায়নি ওরা। এতক্ষণে চোখে পড়ল সেই লাইট হাউস। লাইট হাউস এসে গেছে মানে এখান থেকে সেই বাড়ি কম বেশি 1 কিলোমিটার। গাড়ি চলন্ত অবস্থায় যখন হঠাৎ সুজয় বলে, ওই দেখ, ওখানে ওটা কিসের আগুন জ্বলছে বলতো? আগুন কোথায়? আরে ওই দেখ। সুজয়ের আঙুল নির্দেশের দিকে তাকিয়ে নয়ন এবং বাকি সকলে দেখে দাউ দাউ করে জ্বলছে একটা বাড়ি। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামায় সৌম্য। বুঝতে কারোরই খুব একটা অসুবিধা হয় না যে ওটাই নাথ ভিলা। নাথ ভিলা জ্বলছে দাউ দাউ করে। যে আগুন 40 বছর আগে লেগেছিল তা আজ আবার জ্বলে উঠেছে। ভেতরে হয়তো আছে ঋত্বিকা, রাই, অহনা, তনিমা। অহনা আর তনিমা তো আগেই চলে গেছে, এবার ঋত্বিকা আর রাইও। কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বসে পড়ে নয়ন। পারলাম না, ওদের বাঁচাতে পারলাম না। নাথ ভিলা খেয়ে নিল আরো 4 তরতাজা যুবতীর প্রাণ। ওরা 8 জন এসেছিল, কিন্তু 8 জনের আর বাড়ি ফেরা হলো না। সি বিচে একা একা দাঁড়িয়েছিল তনিমা। পেছন থেকে এসে অহনা ডেকে বলে, কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? এই যে
একটু হাওয়া খাচ্ছিলাম রে। এই দুপুরে সমুদ্রের হাওয়াটা বড্ড ভালো লাগে। এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, চল বাড়ির ভেতর চল। বাড়ি? এই অসময়ে এখানে বাড়ি কোথা থেকে আসবে? অসময় নয় রে, আজ বাড়িতে নতুন অতিথি আসবে, তাই ঋত্বিকা আর রায় বাড়ি সাজাচ্ছে নতুন করে। বাহ, অনেক দিন পর নতুন শিকার পাওয়া যাবে, কি বলিস? আর আমরা এবার মুক্তি পাবো। এবার ওরা বন্দি থাকবে। দুজনের অট্টহাসি কাঁপিয়ে দিতে থাকলো গোটা প্রকৃতি। সমুদ্রের গর্জন তাল মেলালো সেই হাসিতে। আজ আবার অনেক দিন পর সেজে উঠবে নাথ ভিলা।